আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ক্লাসে। তোমাদের সাথে আছি আমি সানজিদা রহমান রিয়া। ঝটপট দেরি না করে তোমরা সবাই ক্লাসে জয়েন হয়ে যাও। যারা মোটামুটি আমাদের সাথে ক্লাস করো তোমরা একটু মেনশন দিয়ে দাও। আমাদের সাথে জয়েন হয়েছে উম্মে হাবিবা আক্তার মুন্নি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ময়ূরী জয়েন হয়েছে, মোহাম্মদ হোসেন ইসলাম এবং রোমানা ইসলাম। আদাব আপু কেমন আছেন? আদাব, ভালো আছি। তোমরা সবাই কেমন আছো আমাকে একটু জানিও। আর এবার তোমরা আমাকে একটু জানাও যে আমার কথা একদম ভালোভাবে শোনা যাচ্ছে কিনা, বোর্ড একদম স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, অর্থাৎ সবকিছু ক্লিয়ার আছে কিনা। একটু ঝটপট কমেন্ট করে জানাও। আমি দেরি করব না, আমি ঝটপট ক্লাসেই চলে যাব, ঠিক আছে? একটু ঝটপট জানাও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমার কথা ভালো মতো শোনা যায় কিনা, বোর্ড স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, একটু জানাও। তোমরা না জানালে আমি ক্লাসটি শুরু করতে পারছি না। একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দাও। আচ্ছা, ময়ূরী বলছে ক্লিয়ার সব ঠিক আছে। সবকিছু ক্লিয়ার থাকলে আমি ক্লাসটি শুরু করব। তোমাদের কিন্তু আমি শুরু করেছিলাম অলরেডি অপরিচিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা ছোট গল্প, যেটা আমরা গত ক্লাসে শুরু করেছিলাম। আশা করছি ইনশাল্লাহ আজকের ক্লাসে আমরা এটা শেষ করব। তো যেহেতু গত ক্লাসে পড়িয়ে গিয়েছি, মাঝখানে আবার অনেকটা সময় চলে গিয়েছে, আমার আবার প্রিভিয়াস ক্লাস একটু তোমাদেরকে মেমোরাইজ করিয়ে দিতে হবে যে আমরা গতদিন কি কি পড়েছিলাম। তো সেটা করার আগে আমরা আজকে একটু চরিত্র সম্পর্কে, গতদিন আমি চরিত্র বিশ্লেষণটা তোমাদের করি নাই, সেটা আমি স্কিপ করে গিয়েছি, সামহাও ওটা আমার হয়ে গিয়েছে ভুল। তো আজকে আমি চরিত্র বিশ্লেষণ তোমাদের সাথে করব, যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, চরিত্র বিশ্লেষণ। এটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এমসিকিউতে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পড়ছিলাম কি, আমরা গত ক্লাসে শুরু করেছিলাম অপরিচিতা, যেটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এখন আসো আমরা দেখি যে এই যে অপরিচিতা আমরা যে গত ক্লাসে শুরু করলাম, আমরা একটা ক্লাস পড়লাম, একটা ক্লাস যে আমরা পড়লাম, এইখানে এই গল্পে কি বোঝাতে চেয়েছে, আসলে এই গল্পটার মূল বাণী বা মর্মবাণী জিনিসটা কি, সেটা হচ্ছে যৌতুক প্রথার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ। ঠিক আছে, যৌতুক প্রথার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ। যে জিনিসটা হয়েছিল যে কল্যাণীর বিয়ের সময় অনুপমের মামা সবটা একদম কত টাকা দেওয়া হবে, গহনা কত ভরি দেওয়া হবে এবং কত দরের দেওয়া হবে, সবটা একেবারে তিনি কথাবার্তা পাকা করে নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে অনুপমের মামা ছোট বোন মানসিকতার পরিচয় দেওয়াতে বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী শম্ভুনাথ সেন, যিনি ছিলেন কল্যাণীর বাবা, তিনি ভারতবর্ষের মনে হয় ওই যুগের যে কালচারটা ছিল সেখানে দাঁড়িয়ে তিনি প্রথম কোনো মেয়ের বাবা যে কিনা বিবাহ সভা থেকে ছেলেকে বিদায় করে দিয়েছিলেন, অর্থাৎ মেয়ের বিয়ে দিবেন না বলে ছেলেকে বিদায় করে দিয়েছিলেন। তিনি স্ট্রংলি দাঁড়িয়েছিলেন যৌতুক প্রথার বিরুদ্ধে। অ্যাকচুয়ালি তিনি যৌতুক প্রথার বিরুদ্ধে কিন্তু দাঁড়াননি, তিনি যৌতুক দিতে চেয়েছিলেন, কিন্তু ওই যে ব্যক্তিত্বহীনতার কারণেই কিন্তু মূলত বিবাহটা ভেঙে গিয়েছিল। তবে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে মূলত মূল যে বাণী আমাদেরকে দিতে চেয়েছে সেটা হচ্ছে যৌতুক প্রথার বিরুদ্ধে। তার কারণ বিয়ে যখন ভেঙে গিয়েছিল এই দেনা পাওনা বোঝাবুঝির জন্য, শুধুমাত্র তার কারণে কল্যাণী কি করেছিল, আর বিয়ে করবে না বলে তিনি ব্রত গ্রহণ করেছিলেন। ঠিক আছে, এই কারণে রবীন্দ্রনাথ ঠাকুর কি এইখানে বোঝাতে চেয়েছে আমাদেরকে যে যৌতুক প্রথার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ, অর্থাৎ সবাই মিলে আমরা যৌতুক প্রথার বিরুদ্ধে দাঁড়াবো। এই মেসেজটা রবীন্দ্রনাথ ঠাকুর অপরিচিতা গল্পে আমাদেরকে দিতে চেয়েছে। আরো যেটা বলতে চেয়েছে দেখো, অপরিচিতা মনস্তাপে ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবকের স্বীকারোক্তির গল্প, তার পাপস্খলনের অকপট কথামালা। আচ্ছা, এটা বলতে বোঝায় এই যে ব্যক্তিত্বহীন, একজন ব্যক্তিত্বহীন যুবকের স্বীকারোক্তি যে হ্যাঁ আমার
কোনো পার্সোনালিটি নাই, আমার সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নাই, আমি অন্যায়ের প্রতিবাদ করতে পারিনি বিধায় আজকে আমার এই অবস্থা হয়েছে, আমি এটা স্বীকার করছি আমার ভুল হয়েছে। তোমরা কেউ আর এই ধরনের ভুল করো না, তোমরা অবশ্যই অন্যায়ের প্রতিরোধ গড়ে তুলবে। এই মনস্তাপে পূর্ণ এই হচ্ছে ব্যক্তিত্বহীন যুবকটার নামই হচ্ছে অনুপম, ঠিক আছে? এই গল্পের যে নায়ক, যে কিনা এই গল্পটি আমাদেরকে বলছে, অনুপমের জবানিতে কিন্তু অপরিচিতা গল্পটি লেখা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো কেন্দ্রীয় চরিত্র। এই অপরিচিতা গল্পে কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ এই গল্পের নায়ক এবং নায়িকা কারা? নায়িকা হচ্ছে কল্যাণী আর নায়ক হচ্ছে অনুপম। দুইটা না একদম বিপরীত দুইটা ক্যারেক্টার। সেটা হচ্ছে অনুপম একদিকে যেমন একটা ব্যক্তিত্বহীন মেরুদণ্ডহীন একটা পুরুষ, অপরদিকে কল্যাণী ঠিক ততটাই ব্যক্তিত্ব সম্পন্ন এবং মেরুদণ্ড সম্পন্ন একটা মেয়ে, ঠিক আছে? এরপরে দেখো সাহিত্যের রূপ বা আঙ্গিক, সেটা হচ্ছে যদি তোমাকে বলা হয় অপরিচিতার সাহিত্যের রূপটা আসলে কেমন, অর্থাৎ অপরিচিতা কি একটা উপন্যাস, নাকি এটা একটা ছোট গল্প, নাকি এটা একটা কবিতা, তাহলে কি অপরিচিতা হচ্ছে একটা ছোট গল্প। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা ছোট গল্প হচ্ছে অপরিচিতা। অনুপম অপরিচিতা গল্পের কথক, অর্থাৎ যেটা বলছিলাম যে অনুপমের জবানিতে কিন্তু অপরিচিতা গল্পটি আমাদের সাথে শেয়ার করা হয়েছে বা বলা হয়েছে। আচ্ছা, এরপরে দেখো অপরিচিতা গল্পটিতে যা যা উল্লেখ রয়েছে এটা আলাদা করে দেওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু গত ক্লাসেও তোমাদের জন্য ছিল, কিন্তু সামহাউ ওই স্লাইডটা চেঞ্জ হয়ে গিয়ে আরেকটা স্লাইড মানে দিয়ে দেওয়ার কারণে প্রথম দিকের জাস্ট এই দুইটা তিনটা স্লাইড বাদ হয়ে গিয়েছিল। তো এই কারণে আজকের ক্লাসে এটা আবার তোমাদেরকে আমি বলছি, তার কারণ আজকের ক্লাস নিতে গেলেও কিন্তু গত ক্লাসটা তোমাদেরকে আবার বলতে হতো, তাই না? যে কতটুকু কি পড়িয়েছিলাম মনে করিয়ে দিতে হতো। তো আমার মনে হলো যে এইটা এইখানে পড়িয়ে দেওয়াটা ভালো হবে। এরপরে দেখো এই জিনিসটা আলাদা করে দেওয়ার কারণে কি হবে, তোমার এমসিকিউতে অ্যান্সার করা সহজ হবে। এখানে দেখো কি কি ফুলের নাম উল্লেখ রয়েছে। অপরিচিতা গল্পে ফুলের নাম উল্লেখ রয়েছে শিমুল ফুল। এই যে শিক্ষকেরা কিন্তু অনুপমকে এই শিমুল ফুলের সাথে তুলনা করতো, তার কারণ শিমুল ফুল দেখতে খুব সুন্দর কিন্তু শিমুল ফুলের কোনো ঘ্রাণ নাই। ঠিক তেমনি অনুপম দেখতে খুব সুন্দর কিন্তু অনুপমের কোনো গুণ নাই। এরপরে দেখো বকুল ফুল, রজনীগন্ধা, পদ্ম, এই ফুলগুলোর কথা অপরিচিতা গল্পে রয়েছে। অপরিচিতা গল্পে যেসব ফলের নাম উল্লেখ রয়েছে মাকাল ফল। মাকাল ফল হচ্ছে বাইরের দিকটা খুব সুন্দর দেখতে এবং ভেতরে খুবই কুৎসিত দেখতে এবং খাওয়ার অনুপযুক্ত একটা ফল। দেখতে খুব সুন্দর কিন্তু সেটা খাওয়া যায় না, ঠিক যেন অনুপম দেখতে খুব সুন্দর কিন্তু ভেতরে কোনো গুণ নাই। তাই শিক্ষকেরা এই অনুপমকে শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে তুলনা করত, ঠিক আছে? এরপরে হচ্ছে অপরিচিতা গল্পে যেসব দেবদেবীর নাম উল্লেখ রয়েছে, দেখো অন্নপূর্ণা, ঠিক আছে? অন্নপূর্ণা। এরপরে রয়েছে প্রজাপতি। প্রজাপতি কিন্তু এখানে একটা দেব বা দেবীর নাম হিসেবে রয়েছে, কারণ হিন্দুদের বিয়ের যে দেব বা দেবী সেটাকে বলা হয় হচ্ছে প্রজাপতি। বলা হয় যার গায়ে নাকি এসে প্রজাপতি বসে তার নাকি বিয়ে হয়। এরপরে হচ্ছে পঞ্চস্বর, সরস্বতী, গজানন, লক্ষ্মী, এই দেবদেবীর গুলোর নাম হচ্ছে অপরিচিতা গল্পে উল্লেখ রয়েছে। এরপরে অপরিচিতা গল্পে কিছু মাদক দ্রব্যের নাম উল্লেখ রয়েছে, যেমন তামাক, গুড়গুড়ি, হুকা। একদম তিনটাই মনে রাখবে, এখানে যা আছে সবগুলো মনে রাখতে হবে, এমসিকিউতে আসবে। জীবজন্তুর নাম উল্লেখ রয়েছে হস্তি, মানে হচ্ছে হাতি, সাপ, রাজহংস মানে রাজহাঁস, ভ্রমর, এই জীবজন্তুগুলোর নাম উল্লেখ রয়েছে। রং রয়েছে তিনটা, একটা হচ্ছে কালো রঙের নাম উল্লেখ রয়েছে, লাল রঙের নাম উল্লেখ রয়েছে এবং সবুজ রঙের নাম উল্লেখ রয়েছে। অপরিচিতা গল্পে একটা নদীর নাম উল্লেখ রয়েছে, যেই নদীটার নাম হচ্ছে ফল্গু, ঠিক আছে? ফল্গু নদীটা হচ্ছে ভারতের একটা অন্তঃসলীলা নদী, যেটার কিনা উপর থেকে বোঝার উপায় নাই যে এটা একটা নদী, অর্থাৎ উপরে বালির আস্তরণ এবং ভেতর দিয়ে ঠিকই পানি প্রবাহিত হয়েছে। ঠিক যেন এই ফল্গু নদীর সাথে তুলনা করা হয়েছে অনুপমের মামাকে। অনুপমের মামা হচ্ছে উপরে পানির উপরে যে বালির আস্তরণ, ঠিক অনুপমদের সংসারের উপরেই সেই কঠিন আবরণ, সেটা ছিল হচ্ছে অনুপমের মামা। বালি না খুঁড়ে যেমন জলকে স্পর্শ করা যায় না, ঠিক তেমনি অনুপমের মামার কাছে না গিয়ে অনুপমদের সংসারে প্রবেশ করা যায় না, অর্থাৎ অনুপমের সংসারের সার্বিক দায়িত্ব হচ্ছে অনুপমের মামা, যে কিনা ছিল অনুপমের থেকে বছর 6 বড়, ঠিক আছে?
এরপরে দেখো এই গল্পে একটা ঋতুর নাম উল্লেখ রয়েছে যেটা বসন্ত, যানবাহন হচ্ছে রেলগাড়ি। আমরা কিন্তু লাস্ট ক্লাসে কোথায় রেখেছিলাম, রেলগাড়িতে ছিল অনুপমেরা, তাই না? ফার্স্ট ক্লাসে টিকিট কেটে রেখেছিল বলে নিশ্চিন্তে বসেছিল, কিন্তু গিয়ে দেখলো চিত্র ভিন্ন। আমরা গত ক্লাসে কিন্তু এই পর্যন্ত রেখেছিলাম। এরপরে এইখানে অর্থাৎ এই অপরিচিত গল্পে কিছু স্থানের নাম রয়েছে, যেমন বাংলাদেশ, বাংলাদেশের নাম অপরিচিত গল্পে রয়েছে। এরপরে রয়েছে কানপুর, কানপুরে কাজ করত কিন্তু অনুপমের বন্ধু হরিশ, যে কাজ করত কানপুরে, এবং কল্যাণীর যে বাবা শম্ভুনাথ সেন তিনি কিন্তু পেশায় একজন ডাক্তার ছিলেন, তিনিও কাজ করতেন কানপুরে, অর্থাৎ কল্যাণীদের বাসা ছিল কানপুরে। এরপরে হচ্ছে কলকাতা, আন্দামান দ্বীপ, হাবড়ার পুল, কন্যগড়, এই জায়গাগুলোর নাম অপরিচিত গল্পে উল্লেখ রয়েছে। একটাও কিন্তু ভুল করা যাবে না, ঠিক আছে? সবগুলো আসবে পরীক্ষায়। এরপরে আসো সেই চরিত্র বিশ্লেষণ। প্রথমেই হচ্ছে গল্পের নায়ক অনুপম। অনুপমের বয়স, যেই মুহূর্তে অনুপম গল্পটি আমাদের সাথে বলছিল সেই সময় অনুপমের বয়স ছিল 27। গল্পের প্রথমেই ছিল না আজ আমার বয়স 27 মাত্র, অর্থাৎ অনুপম যেই সময়ের গল্প বলছিল, যেই সময়ে এসে গল্প বলছিল, তখন অনুপমের বয়স ছিল 27। যেমন আমি যদি বলি যে আমার বয়স হচ্ছে যে এখন 23, এখন আমি আমার ধরো 20 বছর বয়সের সময়কার একটা গল্প তোমাদের সাথে বলছি, তার মানে কি আমি সেই 20 বছর বয়সে দাঁড়িয়ে আছি? সেটা না, আমার বয়স কিন্তু 23ই আছে, কিন্তু যখন আমার বয়স 20 বছর ছিল সেই সময়কার একটা কাহিনী আমি তোমাদের সাথে বলছি। ঠিক তেমনি অনুপম যখন গল্পটি বলছিল তখন অনুপমের বয়স ছিল 27, আর অনুপম যেই সময়ের কথা বলছিল আমাদের সাথে বা বলেছে আমাদের সাথে, অর্থাৎ অনুপমের যেই সময়, তো অনুপমের বিয়ের গল্পটা আমাদের সাথে বলা হয়েছে, তো অনুপমের যখন বিয়ে ঠিক হয়েছিল সেই সময় অনুপমের বয়স ছিল 23, ঠিক আছে? অর্থাৎ মাঝখানে কিন্তু 4 বছরের একটা ব্রেক রয়েছে, 4 বছর আগের কাহিনী অনুপম কিন্তু আমাদের সাথে বলছে, ঠিক আছে? তাহলে বোঝা গেল। এই প্রশ্ন কিন্তু এসেছিল 25-এ, যে অনুপমের যেই সময় অনুপমের বিয়ের সময় বয়স কত ছিল। আমার এখনো মনে আছে 25 ব্যাচের অনামিকা ছিল, ও করেছিল কি যে ওর 27 বছরটা মনে আছে, 23 বছর মনে নাই। এখন ও হচ্ছে 27 দিয়ে আসছে এবং আমাকে বলছে যে আপু আমি তো হচ্ছে এটা 27 দিয়ে আসছে, এখন কি করবো, আমার কিছুতেই মনে আসছিল না, ঠিক আছে? তো এই পড়া জিনিসই তোমার আসবে, ক্লাসে যে কথাগুলো বারবার বলছি এগুলো থেকেই বারবার আসবে, এগুলো থেকেই আসবে, কিন্তু তুমি গিয়ে দেখবা প্র্যাকটিস না করার কারণে, শুধুমাত্র ভালোভাবে কেয়ারফুলি না পড়ার কারণে তোমার গিয়ে মনে আসবে না কিছু। 30টা প্রশ্নই কমন, অ্যান্সার সব চোখের সামনে ভাসবে, মানে ভাষা ভাষা লাগবে অ্যান্সার গুলো, শিওর হতে পারবা না। তো খুব কেয়ারফুলি পড়তে হবে। তাহলে আমি আবারও বলছি, কিন্তু অনুপমের বয়স 27 আর অনুপমের বিয়ের সময় বয়স ছিল 23। অনুপমের বাবা পেশায় ছিলেন একজন উকিল, ঠিক আছে? অনুপমের বাবার পেশা ছিল উকিল এবং মা হচ্ছে গরিব ঘরের মেয়ে ছিল। আর অনুপমের যেই সময়টার বিয়ে ঠিক হয়েছিল সেই সময় কিন্তু অনুপমের পড়াশোনা শেষ হয়ে গিয়েছিল, অর্থাৎ অনুপম কিন্তু শিক্ষিত ছিল, পড়াশোনা শেষ হয়ে গিয়েছিল। আর অনুপমকে যেসব জিনিসের সাথে তুলনা করা হয় সেটা হচ্ছে মাকাল ফল, শিমুল ফুল, আরেকটা জিনিসের সাথে তুলনা করা হয় সেটা হচ্ছে গজাননের কোলের ছোট ভাইটি, ঠিক আছে? সরি, অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি, এই লাইনটি কিন্তু রয়েছে। অর্থাৎ অনুপমের বাবার একটু টাকা পয়সা ছিল, আর সে হচ্ছে তাই জন্য তাকে সবাই, যার বাবা টাকা পয়সা থাকে, যারা একটু বড় লোক থাকে, তাদেরকে কিন্তু সবাই একটু বেশি মানে একটু আদর করে, একটু কোলে টোলে নেয়, এরকম। হ্যাঁ, তো অনুপমের বাবারও তো প্রচুর টাকা পয়সা ছিল, তো অনুপমকেও সবাই খুব কোলে কোলেই মানুষ করেছে। তো কোলে কোলে মানুষ করতে করতে হয় না যে আমাদের চোখের সামনে কেউ একটা হয়েছে খুব আদরের, তো সে যে বড় হয়ে গেছে আমাদের কাছে মনেই হয় না যে সে বড় হয়ে গিয়েছে। ঠিক যেন অনুপম সেরকম, যে কোলে কোলে মানুষ হতে হতে সে যে বড় হয়ে গিয়েছে সেই ভাবটাই তার মধ্যে আর আসে নাই। তাকে এখনো দেখলে মনে হয় যে গজাননের ছোট ভাই। গজাননের ব্যাখ্যা কিন্তু আমি দিয়েছিলাম লাস্ট ক্লাসে, আবার বলছি না, এই জন্য গজাননের ছোট ভাই বলতে বোঝায় গণেশের ছোট ভাই কার্তিককে বোঝানো হয়েছে। এরপরে দেখো হলো মামা, অনুপমের মামা। অনুপমের মামা কিন্তু এই গল্পের খুবই উল্লেখযোগ্য একটা চরিত্র।
যে কিনা অনুপমের থেকে 6 বছরের বড় ছিল। অনুপমের থেকে 6 বছরের বড় ছিল হচ্ছে অনুপমের মামা। ঈশ্বরের প্রতিনিধি ফল্গু নদীর সাথে তুলনা। আচ্ছা, ঈশ্বরের প্রতিনিধি কেন বলা হয়েছে? যেমন ঈশ্বরের ইশারা ছাড়া কোনো কিছুই হয় না, তাই না? স্রষ্টার ইশারা ছাড়া কোনো কিছুই হয় না। ঠিক যেন অনুপমের মামার ইশারা ছাড়া অনুপমদের সংসারেও কোনো কিছু হয় না। অনুপমের মামার কথা ছাড়া অনুপমদের সংসারে কোনো কিছুই হয় না। এই কারণে অনুপমের মামাকে ঈশ্বরের প্রতিনিধি বলা হয়েছে। এগুলো কিন্তু অনুধাবনমূলক প্রশ্নে আসবে, তোমাকে কিন্তু গুছিয়ে লিখতে হবে। এরপরে হচ্ছে ফল্গু নদীর সাথে তুলনা করা হয়েছে। এটা তো একটু আগেই ব্যাখ্যা করেছি কেন ফল্গু নদীর সাথে তুলনা করা হয়েছে। তারপরে দেখো, অনুপমের মামা হচ্ছে প্রচন্ড রকমের অর্থলোভী, অর্থাৎ টাকা পয়সার প্রতি তার প্রচন্ড লোভ ছিল। এই টাকা পয়সার প্রতি লোভ করতে গিয়েই কিন্তু অনুপমের জীবনে সর্বনাশ ডেকে এনেছিল অনুপমের মামা। তার যে শুধু টাকা পয়সার প্রতি লোভ, ব্যাপারটা এরকমই ছিল না। তার এরকম একটা ইন্টেনশন ছিল যে টাকা পয়সা আমি তো নিব এবং কোনোভাবে আমাকে যেন কেউ ঠকিয়ে দিতে না পারে। ঠিক যেন অনুপমের মামা এবং কল্যাণীর বাবা যখন বিয়ের যে পণ, সেই জিনিসটা যখন ঠিকঠাক করে নিয়েছিল, কল্যাণীর বাবা কি করেছিল, বিয়েতে ধার্যকৃত যে গহনা তার থেকে অনেক বেশি দিয়েছিল। তো অনুপমের মামার আবার সন্দেহ লাগলো যে যদি বিয়ে একবার হয়ে যায়, পরে যদি এবার কম দেয় বা না দেয় তখন তো কিছুই বলা যাবে না, তাহলে বিয়ের আগেই আমি সব পরীক্ষা করে নিব। এই ছোট মন মানসিকতার পরিচয় দিতে গিয়ে কিন্তু অপর দিকের যে বলিষ্ঠ ব্যক্তিত্ববান পুরুষ শম্ভুনাথ সেন, যে ছিল কল্যাণীর বাবা, সে কিন্তু বিয়েটা ভেঙে দিয়েছিল। এই কারণে দেখো, অনুপমের মামার বৈশিষ্ট্য হচ্ছে অর্থলোভী এবং ছোট মনের মানুষ, এবং টাকার প্রতি আসক্তি হচ্ছে তার অস্থি মজ্জায় ছিল, অর্থাৎ তার টাকার প্রতি নেশা ছিল হাড়ে হাড়ে। ঠিক আছে, এরপরে দেখো সেই ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ শম্ভুনাথ সেন, শম্ভুনাথ বাবু, যে কিনা ছিল কল্যাণীর বাবা, অনুপমের না হওয়া শ্বশুর। ঠিক আছে, শম্ভুনাথ বাবুর বয়স ছিল 40-এর মতো, অর্থাৎ 40-এর কিছু এপারে বা ওপারে। তোমাদেরকে আমি বলেছিলাম যে যদি এই প্রশ্নটা আসে, এই প্রশ্নটা আমার সময়ে এসেছিল যে শম্ভুনাথ সেনের বয়স কত, তখন অ্যান্সারে ছিল হচ্ছে 40। ঠিক আছে, অপশানে ছিল 40, তারপরে 30, 35, 38 এরকম ছিল। কিন্তু আমি তো বইয়ে পড়ে গিয়েছি যে 40-এর কিছু এপারে বা ওপারে, নট এক্স্যাক্টলি 40। তাহলে তুমি কি করবা? যদি 40-এর কিছু এপারে বা ওপারে একদম ডিরেক্ট বইয়ের লাইনটা থাকে, তাহলে অবশ্যই 40 অন্য অপশানে থাকলেও ডিরেক্ট বইয়ের যে লাইনটা অপশানে থাকবে সেটা তুমি দিবা। আর যদি সেটা না থাকে, বয়স 40 থাকে, তাহলে 40 দিবা। ঠিক আছে, এরপরে দেখো শম্ভুনাথ বাবুর যে ফিজিক্যাল স্ট্রাকচার, সেটা হচ্ছে এখানে বলা হয়েছে বলিষ্ঠ দেহ, দূর থেকে দেখলেই চেনা যায়, অর্থাৎ বেশ বড় সড়ো সুন্দর দেখতে, দূর থেকে দেখলেই তাকে বোঝা যায়। আর থাকেন হচ্ছে কানপুরে। ঠিক আছে, কল্যাণীর বাবা কিন্তু থাকে কানপুরে, কল্যাণীও থাকে কানপুরে। তিনি পেশায় একজন ডাক্তার ছিলেন। এখানে এটা লেখা নাই, পেশায় কিন্তু শম্ভুনাথ বাবু একজন ডাক্তার ছিলেন। তিনি শান্তশিষ্ট ছিলেন, কিন্তু প্রচন্ড সাহসী একজন পুরুষ ছিলেন। এরপরে দেখো রয়েছে কল্যাণী, আমাদের গল্পের নায়িকা। উচ্চশিক্ষিত, সাহসী, আধুনিক। সেই যুগে দাঁড়িয়েও যেহেতু কল্যাণীর বাবা একজন ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ ছিলেন, তাই তার চিন্তা ভাবনা, তার চিন্তা চেতনা কিন্তু ছিল আলাদা। আগেকার যুগে যেখানে মেয়েদের 7-8 বছর বয়সে বিয়ে দিয়ে দিতেন, সেইখানে দাঁড়িয়ে শম্ভুনাথ সেন সেই যুগে দাঁড়িয়ে তিনি কি করেছেন, তার মেয়েকে লেখাপড়া শিখিয়েছেন। এবং শুধু লেখাপড়াই শেখাননি, মেয়ের যোগ্য পাত্র না পাওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করেছেন। বয়স বেড়ে যাচ্ছে বলেই কিন্তু যার তার কাছে মেয়েকে গচিয়ে দেয়নি। তো বয়স বেড়ে গিয়েছিল, 15 বছর বয়স মানে অনেক বয়স। কল্যাণীর যখন বিয়ে হয়েছিল সেই সময় কল্যাণীর বয়স ছিল হচ্ছে 15। তো 15 বছর বয়স মানে অনেক বয়স। তারপরেও বিয়ে ঠিক হওয়ার পরেও অনুপমের শ্বশুরের, অর্থাৎ কল্যাণীর বাবার মনে কিন্তু এই ভয় ছিল না যে আমার মেয়ের বিয়ে ভেঙে গেলে এরপরে আমি আর মেয়েকে বিয়ে দিতে পারবো না বা সামাজিক বিভিন্ন সমস্যার সম্মুখীন হব। এইসব জিনিসগুলো তার মাথায় কিন্তু কাজ করেনি। তারা এতটাই ব্যক্তিত্ব সম্পন্ন ছিল। তো ব্যক্তিত্ব সম্পন্ন বাবার মেয়ে
ঠিক তেমনই ব্যক্তিত্ব সম্পন্ন একটা মেয়ে ছিল, ঠিক আছে। তারপরে বিয়ের সময় দেখো কল্যাণীর বয়স ছিল 15। কল্যাণী ছিল রুচিশীল এবং মার্জিত, নারী শিক্ষার জন্য জীবন উৎসর্গ করেছে। যখন কল্যাণীর বিয়ে ভেঙে গেল তখন কল্যাণী ঠিক করলো যে আমি আর বিয়ে শাদী করব না, আমি মেয়েদের শিক্ষার জন্য কাজ করব। তো কল্যাণী কিন্তু আর বিয়ে শাদী করে নাই। শেষে গিয়ে কিন্তু অনুপম আবার চেয়েছিল যে কল্যাণীকে একটু কনভিন্স করতে, যে তাকে একটু রাজি করাতে, যে আবার বিয়ের আসরে বসা যায় কিনা। তো কল্যাণীর বাবা শেষ পর্যন্ত কল্যাণীর বাবার মন গললেও কিন্তু কল্যাণীর মন আর গলাতে পারেনি অনুপম, সেখানে সে ব্যর্থ ছিল, ঠিক আছে। এরপরে দেখো গল্পের অন্যান্য চরিত্র। হরিশ ছিল হচ্ছে অনুপমের বন্ধু, ঠিক আছে। অনুপমের বন্ধু, এই হরিশই কিন্তু অনুপমের বিয়ের সম্বন্ধ এনেছিল কল্যাণীর সাথে। অনুপমের বন্ধু এবং এই হরিশ কাজ করতো কানপুরে। হরিশ কাজ করতো কোথায়? কানপুরে কাজ করতো এবং আসর জমাতে ছিল ওস্তাদ, মানে তিনি খুব সুন্দর আসর জমাতে পারতো। সবাই কিন্তু আসর জমাতে পারে না, সবাই গল্প মজাতে পারে না। কেউ কেউ থাকে যে একদম সে থাকলে মনে হয় যেন একদম পুরো ব্যাপারটাই অন্যরকম। হরিশ ছিল ঠিক সেরকম। এই কারণে হরিশের সরস রসনার গুণ ছিল বলেই অনুপমের মামাও কিন্তু হরিশকে পছন্দ করত। শুধু অনুপমের মামা না, সবাই হরিশকে বেশ পছন্দ করত। এরপরে ছিল বিনু দাদা। বিনু দাদা হচ্ছে অনুপমের পিস্তত ভাই। পিস্তত ভাই মানে হচ্ছে ফুফাতো ভাই। অনুপমের এই যে পিস্তত দাদা ভাষা আট, অর্থাৎ সে কম কথার মানুষ ছিল, ঠিক আছে। বিনু দাদা কিন্তু কম কথার মানুষ ছিল। কল্যাণীকে দেখতে গিয়েছিল এই বিনু দাদা এবং দেখে আশীর্বাদ করেছিল। তোমাদের কাছে এখন আমি একটা কোশ্চেন রাখবো, বলো তো কল্যাণীকে কি দিয়ে আশীর্বাদ করা হয়েছিল? কোন গহনা দিয়ে আশীর্বাদ করা হয়েছিল? লাস্ট ক্লাসে কিন্তু এটা আমি বলেছি। ঝটপট বিনু দাদা আশীর্বাদ করতে গিয়েছিল কি নিয়ে? ঝটপট জানাও দেখি কে অ্যান্সার করতে পারো। তোমরা অ্যান্সার করতে থাকো, আমি বাকিটুকু পড়াতে থাকি। এরপরে হচ্ছে উকিল বন্ধু। উকিল বন্ধুটা কার বন্ধু ছিল? উকিল বন্ধুটা ছিল শম্ভুনাথ বাবুর বন্ধু, ঠিক আছে, কল্যাণীর বাবার বন্ধু। কল্যাণীর বিয়ের উপলক্ষে অনুপমের মামা তো বাইরে যাবে না, আবার তার টাকা পয়সা ছিল, তার বেশ একটু গোমর ছিল। টাকা পয়সা কিন্তু অনুপমের মামার ছিল না, ছিল অনুপমের বাবার। তো ভাই কি করতো? বোনের সংসারে এসে মাতব্বারি করতো, বোনের টাকা পয়সাকে সে নিজের টাকা পয়সা মনে করা শুরু করলো। সেই দম্ভে সে আর বাঁচে না, তো সে দূরে যাবে না, তো বাধ্য হয়ে মেয়ে পক্ষকেই আসতে হলো কলকাতায়, ঠিক আছে। কলকাতায় এসে কি করলো, যে হচ্ছে বিয়ের যে সমস্ত ব্যাপারগুলো ঠিকঠাক করলো। সেইখানে হচ্ছে অনুপমের যে শ্বশুর অর্থাৎ কল্যাণীর বাবার আয়োজনটা ছিল খুব মধ্যম রকমের, অর্থাৎ খুব যে জাঁকজমকপূর্ণ, খুব হাইফাই সেরকম না, খুব সাদামাটা মধ্যম রকমের একটা আচরণ ছিল। তো এই কারণে অনুপমের মামা এবং বরযাত্রীদের একটু রাগ হয়েছিল। কিন্তু শম্ভুনাথ বাবুর এই উকিল বন্ধুটি তিনি কি করেছিলেন? প্রচন্ড বিনয়ের সাথে, একদম হিন্দুদের বিয়েতে কিন্তু হচ্ছে ওই যে বাজনদাররা থাকে, ঠিক আছে, ওই যে ঢোল তবলা এগুলো বাজানো হয়, তো এই বাজনদার থেকে শুরু করে বরকর্তা প্রত্যেককেই খুব সুন্দরভাবে ওয়েলকাম করেছিলেন। এই কারণে কিন্তু বিয়েটা আর এসপার ওসপার হয়নি। শুরুতে বিয়ে যদিও হয়নি, বাট সেই পর্যন্ত গড়িয়েছিল। তো এই উকিল বন্ধুর কারণে তার ব্যবহার ছিল অত্যন্ত বিনয়ী, ঠিক আছে। তাহলে এই উকিল বন্ধু কার বন্ধু? শম্ভুনাথ বাবুর বন্ধু। কলকাতায় তার বাড়িতে কল্যাণীর বিয়ের আয়োজন হয়েছিল। যেহেতু শম্ভুনাথ বাবুরা বরপক্ষ যাবে না কনে পক্ষের বাড়িতে বিয়ে করতে, তাই কনে পক্ষকেই বাধ্য হয়ে আসতে হলো কলকাতায়। কোথায় থাকবে? তাই এই বন্ধুর বাড়িতে থেকেই কিন্তু কল্যাণীর বিয়ের কাজটা হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, ময়ূরী বলছে একজোড়া ইয়ারিং, এটা কি শিবার ভক্তি নাকি শিবের ভক্তি ইয়াররিং? আচ্ছা, হোসেন ইসলাম বলছে ইয়াররিং। সুরাইয়া, তারপরে উম্মে হাবিবা আক্তার মুন্নি, আছে সবাই বলছে ইয়াররিং। তোমাদের যারা অ্যান্সার করছো তোমাদের সবার অ্যান্সার সঠিক হয়েছে। আচ্ছা, তাহলে চরিত্র বিশ্লেষণ গেল। এইখানে এগুলো কিন্তু আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, ঠিক আছে, এইগুলো পড়িয়েছি, তাই এইগুলোতে আমি আর যাব না। এবার আমি লাস্ট যেখানে যে পর্যন্ত রেখেছিলাম তারপর থেকে আমি শুরু করব।
আমি রেখেছিলাম টিকিটটি খুলিয়ে প্ল্যাটফর্মে। লাস্ট ক্লাসে কিন্তু এই পর্যন্ত রেখেছিলাম যে 2-3 মিনিট পরেই গাড়ি আসিল, ঠিক আছে। মানে যখন হচ্ছে ওই যে বিয়েটা ভেঙে গেল, তারপরে অনেকটা সময় হলো, অনেকটা সময় পরে তারা হচ্ছে অনেকটা সময় পরে তাদের মনে যে সমস্ত রাগ অভিমান যার যা ছিল সব সময়ের পরিপ্রেক্ষিতে সবকিছু দমে গেল। এরপরে কি হলো, অনেকটা সময় পরে গিয়ে কল্যাণীর অনুপমের মা তীর্থযাত্রা করতে চাইলো। এখন তীর্থযাত্রা করতে হইলে অনুপমের মামা তো আর যাবে না, সে তো কলকাতার বাইরে কোথাও যায় না। এই কারণে অনুপম হচ্ছে অনুপমের মাকে নিয়ে সে তীর্থযাত্রার জন্য যাচ্ছিল কিসে করে, রেলগাড়িতে করে। তো রেলগাড়িতে তীর্থযাত্রা করার যে রাস্তা, সেখানে যেতে গিয়ে তাদেরকে মাঝপথে একবার ট্রেন চেঞ্জ করতে হয়, ঠিক আছে। তো ওই চেঞ্জ করা থেকে আজকে আমরা পড়বো। আপু আপনার এক্সাম কেমন হয়েছে? তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমার যতগুলো এক্সাম হয়েছে এগুলো ভালো হয়েছে, এখনো বাকি রয়েছে। তোমরা জানো জাকসু নির্বাচন গেল, জাকসু নির্বাচনের জন্য আমার 3টা এক্সাম একদম ফুল কোর্সের এক্সাম ক্যান্সেল হয়ে কি করছে 12 তারিখ থেকে দিছে, মানে পূজার ছুটির পরে গিয়ে দিয়েছে। এই কারণে আবার মাথায় প্রেসার রয়েছে। আমার এই 3টা একদম ফুল কোর্সের পরীক্ষা রয়েছে, আবার আমার প্র্যাকটিক্যাল রয়েছে। জিওগ্রাফি তো অল অ্যাবাউট প্র্যাকটিক্যাল রয়েছে 4টা, মানে আমার 4, 5, 6, 7টা এক্সাম এখনো বাকি রয়েছে, যেগুলো 12 তারিখ থেকে হবে। 12 তারিখে প্রথম এক্সাম, তারপর থেকে সিরিয়াল অনুযায়ী হবে। তোমরা সবাই দোয়া করো বাকিগুলো যেভাবে দিয়েছি আর যেগুলো রয়েছে সেগুলো যেন ভালোভাবে দিতে পারি। আচ্ছা, এরপরে দেখো, বুঝিলাম ফার্স্ট ক্লাসের আশা ত্যাগ করিতে হইবে। কেন ত্যাগ করিতে হইবে? কারণ হচ্ছে প্রচন্ড ভিড় ছিল, এবং যেহেতু ওই যে সাহেবেরা যাবে, তো তাদের সাথে অনুপম তো হলো নিরীহ মানুষ, সে কোনো ঝামেলায় যাবে না, বাক বিতণ্ড করতে পারবে না। তাই সে ভাবলো ধুর, যদি জায়গা না হয় তো না হবে, ফার্স্ট ক্লাসে তাহলে আর যাওয়া হবে না। মাকে লইয়া কোন গাড়িতে উঠি সে এক বিষম ভাবনায় পড়িলাম। তো যেহেতু তার টিকিট কাটা গাড়িতে, আপু বাংলা সেকেন্ড পার্টির ক্লাস নেন? হ্যাঁ, সেকেন্ড পার্টির ক্লাস নিব, আগামীকাল ক্লাস নিব বাংলা সেকেন্ড পেপারের। তোমাদের 8:30 থেকে যে ক্লাস রয়েছে সেখানে আমি হচ্ছে একটা কবিতা পড়াবো, ঋতুবর্ণন কবিতা। আচ্ছা, একটা ভালো কথা, আপু গ্রুপ সাবজেক্টের ক্লাস নেন। তোমাদের হচ্ছে আমি যেহেতু জিওগ্রাফিতে পড়ি, তো আমার কাছে মনে হয়েছে যে আমি তোমাদের যদি ইন্টারের জিওগ্রাফিটা পড়াই তাহলে বোধহয় ভালো হবে, ঠিক আছে। তো সেজন্য আমি তোমাদের জন্য জিওগ্রাফির একটা কোর্স আসবে, সেটা হচ্ছে রেকর্ড কোর্স আসবে। মানে এরকম লাইভে আমার সাথে কথা বলতে পারবে না, লাইভ ক্লাস করবে না, আমি ক্লাসের প্রত্যেকটা টপিক খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব, বুঝিয়ে সেই ক্লাসটি খুব সুন্দরভাবে এডিট করে রেকর্ড করা থাকবে। অর্থাৎ কোনো অহেতুক কথা থাকবে না, কোনো কমেন্ট থাকবে না, ঠিক আছে। অর্থাৎ কোনো লাইভ ক্লাস হবে না, টোটালি রেকর্ড করা হবে ক্লাসটি, এবং সেই রেকর্ড কোর্সটি তোমরা কিনতে পারবে, ঠিক আছে। এবং ওই রেকর্ড কোর্স করতে গিয়ে যদি তোমরা কোনো প্রবলেমে পড়ো তাহলে সেই ক্ষেত্রে আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারবে। এগুলো তোমাদের খুব দ্রুতই আসছে। তোমাদের কিন্তু অলরেডি ইকোনমিক্সের একটা ক্লাস হচ্ছে, তারেক ভাই নিচ্ছেন খুব সম্ভবত। তো তোমাদের জিওগ্রাফি রেকর্ড কোর্সের ক্লাস কাল থেকে ইনশাল্লাহ রেকর্ডিং শুরু হবে, তোমরা কিছুদিন অপেক্ষা করো, ভালো কিছু হবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে দেখো, সব গাড়িতেই ভিড়, দাঁড়ে দাঁড়িয়ে উকি মারিয়ে বেড়াইতে লাগিলাম। অর্থাৎ সে উকি মেরে মেরে দেখতে লাগলো যে কোনো বগিতে জায়গা আছে কিনা, কোনো ট্রেন ফাঁকা আছে কিনা যেখানে একটু ওঠা যাবে। এমন সময় সেকেন্ড ক্লাসের গাড়ি হইতে একটি মেয়ে আমার মাকে লক্ষ্য করিয়ে বলিলেন, আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে, ঠিক আছে। ওই যে সেই শব্দ আবার কানে আসলো, ওই যে শুনেছিল যে এই গাড়িতে আসো জায়গা আছে, তো ওই জায়গা আছে এই কথাটা শুনে অনুপমের তো প্রচন্ড রকমের ভালো লেগেছিল যে একটা মেয়ের কণ্ঠস্বর এত সুন্দর হতে পারে। অনেক সময় হয় কি জানো, যে মনে করো কাউকে দেখতে খুব ভালো লাগছে না, বাট সে এত সুন্দর করে কথা বলে যে পুরো কনভিন্স হয়ে যেতে হয়, ঠিক আছে। তো অনুপমের কাছেও এই যে কণ্ঠস্বর জিনিসটা কিন্তু কখনো ঘষে মেজে সুন্দর করা যায় না, এটা হচ্ছে স্রষ্টা প্রদত্ত।
সৌন্দর্যত্ব, ভেতরকার একটা জিনিস। বাট চেহারা একটু খারাপ হলে ঘষে মেজে সেটা চেঞ্জ করে নেওয়া যায়। এ কারণে অনুপম কিন্তু বলেছিল যে কণ্ঠস্বর তার কাছে খুব বেশি রকমের সত্য, কারণ এটা হচ্ছে ভেতরের সৌন্দর্য প্রকাশ করে। ঠিক আছে, যুক্তিবিদ্যা কোর্স, আচ্ছা যুক্তিবিদ্যাও আমাকে নেওয়ার কথা বলেছে। তুমি কেন জানি না আমার সাথে রিলেটেড কোর্সগুলোর কথাই বলছো, বাট দুইটা রেকর্ড ক্লাস নাও। রেকর্ড ক্লাস দেওয়া কিন্তু অনেক ধৈর্যের একটা ব্যাপার, ঠিক আছে, অনেক সময় লাগে, কথা আটকে গেলে সেটা আবার শুরু করতে হয়। তো যুক্তিবিদ্যা আমি নিব, বাট এখন নিব না, কিছুদিন পর থেকে নিব, ঠিক আছে। তার জন্য অপেক্ষা করতে হবে। রেকর্ড ক্লাস, কিছু ক্লাস রেকর্ড না হলে তো আর নেওয়া যায় না, একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, এরপরে দেখো, আমি তো চমকিয়ে উঠিলাম, অর্থাৎ সেই শব্দ, যেই শব্দটা শুনে তার এত ভালো লেগেছিল, যেই কণ্ঠস্বর শুনে তার সারা রাত ঘুম হয়নি। যদি সেই মেয়েটা নেমে যায়, কোনো স্টেশনে থামলেই সে মুখ বাড়িয়ে দেখেছে যে যদি কোনো মেয়ে নামে তাহলে সে বুঝে নিবে যে সেই মেয়ে। তো হঠাৎ আবার সেই কণ্ঠস্বর শুনে সে পুরো একদম চমকে উঠলো। সেই আশ্চর্য মধুর কণ্ঠে এবং সেই গানেরই ধোয়া জায়গা আছে, অর্থাৎ জায়গা আছে। মেয়েটার কণ্ঠ এত ভালো লেগেছিল অনুপমের কাছে যে মনে হলো ওই মেয়েটা যেন কথা বলছে না, ওই মেয়েটা বোধহয় কোনো গান করছে। এত সুর, এত সুন্দর। ঠিক আছে, ক্ষণমাত্র বিলম্ব না করিয়া মাকে লইয়া গাড়িতে উঠিয়া পড়িলাম। ক্ষণমাত্র মানে হচ্ছে একটু সময় বিলম্ব করলো না, নষ্ট করলো না। মেয়েটার কথা শুনে সাথে সাথে অনুপম কি করলো, তার মাকে নিয়ে ওই সেকেন্ড ক্লাসের গাড়িতে উঠে গেল। জিনিসপত্র তুলিবার প্রায় সময় ছিল না, অর্থাৎ এত তাড়াহুড়ো ছিল যে জিনিসপত্র তোলারও ঠিকঠাক সময় পেল না। আমার মতো অক্ষম দুনিয়ায় নাই। দেখো অনুপমের স্বীকারোক্তি যে অনুপমের মতো অক্ষম এই দুনিয়ায় নাই। সেই মেয়েটি কুলিদের হাত হইতে তাড়াতাড়ি চলতি গাড়িতে আমাদের বিছানাপত্র টানিয়া লইল। অর্থাৎ অনুপম একটা ছেলে মানুষের জিনিসপত্র সে তুলতে পারলো না ঠিকঠাক মতো, অপরদিকে কল্যাণী একটা মেয়ে হয়ে কি করলো, অনুপমের কাছ থেকে জিনিসপত্র সব টান দিয়ে গাড়িতে তুললো, চলন্ত গাড়িতে। এই কারণে বলছে যে আমার মতন অক্ষম, অনুপম বলছে যে আমার মতো অক্ষম আর নাই কেউ। আমার একটা ফটোগ্রাফ তুলিবার ক্যামেরা স্টেশনে পড়িয়া রহিল, গ্রাহ্যই করিলাম না। ঠিক আছে, তাড়াহুড়ো করতে গিয়ে তার একটা ক্যামেরা, সে সাথে ক্যামেরা নিয়েছিল ছবি তুলবে, তো সেটা স্টেশনেই থেকে গেল, সে সেটা আর লক্ষ্য করলো না। তারপরে কি লিখিব জানি না। ঠিক আছে, এই পর্যন্ত লেখার পরে অনুপম এবার বলতেছে যে এরপরে আর কি বলবো আমার জানা নাই। আমার মনের মধ্যে একটি অখণ্ড আনন্দের ছবি আছে, তাহাকে কোথায় শুরু করিব কোথায় শেষ করিব, বসিয়া বসিয়া বাক্যের পর বাক্য যোজনা করিতে ইচ্ছা করে না। অর্থাৎ বলছে যে এরপরে আমি আর কি বলবো আমার আর জানা নেই, বাট আমার মনের মধ্যে একটা খুব সুন্দর একটা গল্প রয়েছে, সেটাকে এই সুন্দর সুন্দর শব্দ সংযোজন করে আর বলতে ইচ্ছে করছে না, আমার মনের মধ্যে রাখতেই সেটাকে বেশি ভালো লাগছে। তারপরেও দেখো সে বলবে, এবার সেই সুরটিকে চোখে দেখিলাম। অর্থাৎ কে সেই মেয়ে যার কণ্ঠস্বর এত সুন্দর, কে সেই মেয়ে যার কণ্ঠস্বর এত সুন্দর, সেই মেয়েটাকে অবশেষে অনুপম কি করলো, নিজের চোখে দেখলো। তখনও তাহাকে সুর বলিয়াই মনে হইল। অর্থাৎ পরবর্তীতে যখন মেয়েটার কণ্ঠস্বর শুনলো তখনও মনে হলো যেন সে ঠিক সুরেই কথা বলছে, গানই মনে হলো তার কাছে। মায়ের মুখের দিকে চাহিলাম, দেখিলাম তার চোখে পলক পড়িতেছে না, অর্থাৎ মাও মেয়েটির দিকে তাকিয়ে রয়েছে। মেয়েটির বয়স 16 কি 17 হইবে, ঠিক আছে, মেয়েটির বয়স 16 কি 17 হইবে, কিন্তু নবযৌবনে ইহার দেহ মনে কোথাও যেন এতটুকু ভার চাপাইয়া দেয় নাই। অর্থাৎ দেখো মেয়ে বলো বা ছেলে বড়, যখন সে সবে সবে একটু কৈশোরে বা যৌবনে পা রাখে তখন তার মধ্যে বেশ একটা ভারত্ব চলে আসে, সে কিন্তু আর সাবলীল থাকে না। ছোটবেলায় যেমন ইচ্ছা হইলেই ছুটোছুটি দৌড়াদৌড়ি করতো, তখন সে তার কিন্তু মেন্টালিটিতে এটা আসে যে না এবার আমাকে একটু ম্যাচিওর হতে হবে, একটু বড় মানুষের মতো হতে হবে। তো ওই মেয়েটাকে দেখেও মনে হচ্ছিল যে তার বয়স 16-17 হবে, কিন্তু তার মধ্যে কোনো ম্যাচিউরিটি জিনিসটা, যে ভারত্ব, এই জিনিসটা ছিল না। সে ছিল খুব সহজ সরল সাবলীল, তার গতি ছিল সাবলীল, একদম চঞ্চল সুন্দর একটা মেয়ে। ঠিক আছে, ইহার গতি সহজ দীপ্তি নির্মল, এটা মনে রাখতে হবে। ইহার গতি সহজ, ইহার বলতে কার, কল্যাণীর গতি সহজ দীপ্তি নির্মল, সৌন্দর্যের সূচিত অপূর্ব। ইহার কোনো জায়গায় কিছু জরিমা নাই, জরিমা মানে জড়তা নাই। অর্থাৎ মেয়েটা এত বেশি মানে চঞ্চল ছিল এবং এত বেশি চটপটে ছিল যে এর মধ্যে কোনো জড়তা বা নতুন নতুন যে ম্যাচিউরিটি জিনিসটা, এই জিনিসগুলো তার মধ্যে ছিল না, কোনো ভারত্ব ছিল না।
আমি দেখিতেছি বিস্তারিত করিয়া কিছু বলা আমার পক্ষে অসম্ভব, এমনকি সে যে কি রঙের কাপড় কেমন করিয়া পরিয়াছিল তাহাও ঠিক করিয়া বলিতে পারিব না। এটা খুব সত্য যে তার বেশভূষা এমন কিছুই ছিল না যেটা তাহাকে ছাড়াইয়া বিশেষ করিয়া চোখে পড়িতে পারে। অর্থাৎ অনুপম মেয়েটার কণ্ঠস্বর শুনে এতটাই মুগ্ধ হয়েছে যে সে শুধু মেয়েটার মুখের দিকেই তাকিয়েছিল, মেয়েটার কাজকর্মগুলোই দেখছিল, কিন্তু সে এইটা আবার বলতে পারে না। তার কাজকর্মগুলো এমন ভাবে দেখছিল যে সে যে কি রঙের কাপড় পরে আছে, কি পরে আছে, এই জিনিসও তার কাছে জিজ্ঞেস করা হয় সে বলতে পারবে না, কারণ সে ছিল সম্পূর্ণ একটা ঘোরের মধ্যে। ঠিক আছে, আর এটাও সত্য কথা যে কল্যাণী এমন কোনো বিশেষ কাপড়, এমন কোনো সুন্দর কাপড় পরেছিল না যেটা ও কল্যাণীর নিজেকে ছাড়িয়ে তার ওই কাপড়টাকে বেশি আকৃষ্ট করবে, এরকম কোনো ব্যাপার কল্যাণীর মধ্যে ছিল না। সে নিজের চারিদিকে সকলের চেয়ে অধিকতর এটা বোধহয় রজনীগন্ধার শুভ্র মঞ্জুরির মতো সরল বৃত্তটির উপর দাঁড়াইয়া যে গাছে ফুটিয়াছে সে গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে। ঠিক আছে, মানে রজনীগন্ধা যেরকম দেখো রজনীগন্ধার গাছের যে পাতাগুলো সেগুলো কিন্তু নিচের দিকে থাকে আর ফুলটা কিন্তু উপর দিকে উঠে যায়। তো সেটাই বলছে যে কল্যাণী এমন একটা মেয়ে যে ঠিক যেন রজনীগন্ধার মতো, তার বেশভূষা, সে কিভাবে কি করছে সেই জিনিসগুলো তার নিচের দিকেই রয়েছে। কল্যাণী মানুষটা, কল্যাণীর ব্যক্তিটাই সবচেয়ে বেশি উপরে তুলে ধরেছে এখানে অনুপম। সঙ্গে দু তিনটি ছোট ছোট মেয়ে ছিল, কল্যাণী কিন্তু একা ছিল না, সঙ্গে দু তিনটি ছোট ছোট মেয়ে ছিল। তাহাদিগকে লইয়া তাহার হাসি এবং কথার আর অন্ত ছিল না। আমি হাতে একখানা বই লইয়া সেদিকে কান পাতিয়া রাখিয়েছিলাম, যেটুকু কানে আসিতেছিল সে সমস্ত ছেলে মানুষের সঙ্গে ছেলে মানুষই কথা। অনুপম কি করেছিল, কল্যাণীর সাথে কিন্তু দুই তিনটে মেয়ে ছিল, তাদের সাথে কল্যাণী বেশ খোশ গল্প করছিল। তো অনুপম ডিরেক্ট আর একটা মেয়ের দিকে তাকিয়ে থাকা যায় না, সে কি করলো, একটা বই নিয়ে বইয়ের দিকে তাকানোর ভান করে কানটা দিয়ে রাখলো কল্যাণীর দিকে, যে সে কি কথা বলছে সে সেই সমস্ত কথা শোনার চেষ্টা করলো। এবং কল্যাণী ছেলে মানুষের সাথে একদম ছেলে মানুষই কথাই বলছিল, এমন কোনো স্পেশাল কথাবার্তা বলছিল না। তাহার বিশেষত্ব এই যে তাহার মধ্যে বয়সের তফাৎ কিছু মাত্র ছিল না, ছোটদের সঙ্গে সে অনায়াসে এবং আনন্দে ছোট হইয়া গিয়েছে। ঠিক আছে, ওই যে ছোট মানুষদের সাথে কল্যাণ একদম ছোট মানুষের মতো করে মিশছিল। সঙ্গে কতগুলি ছবিওয়ালা ছেলেদের গল্পের বই, তাহারই কোনো একটা বিশেষ গল্প শোনাইবার জন্য মেয়েরা তাহাকে ধরিয়াছিল। অর্থাৎ একটা গল্পের বই পড়ে শোনানোর জন্য ছোট ছোট বাচ্চারা তাকে ধরেছিল। এই গল্প নিশ্চয়ই তারা 20-25 বার শুনিয়াছে। মেয়েদের কেন যে এত আগ্রহ তাহা বুঝিলাম, সেই সুধা কণ্ঠের সোনার কাঠিতে সকল কথা যে শোনা হইয়া ওঠে। মেয়েটির সমস্ত শরীর মন যে একেবারে প্রাণে ভরা, মেয়েটির শরীর মন একেবারে কিসে ভরা, প্রাণে ভরা। ঠিক আছে, সমস্ত চলাই বলাই স্পর্শে প্রাণ ঠিকরিয়া ওঠে। তাই মেয়েরা যখন তার মুখে গল্প শোনে তখন গল্প নয় তাহাকেই শোনে, তাহাদের হৃদয়ের উপর প্রাণের ঝর্ণা ঝরিয়া পড়ে। তার সেই উদ্ভাসিত প্রাণ আমাদের সেদিনকার সমস্ত সূর্য কিরণকে সজীব করিয়া তুলিল। আমার মনে হইল আমাকে যে প্রকৃতি তাহার আকাশ দিয়া বেষ্টন করিয়াছে সে ওই তরুণীরই অক্লান্ত অম্লান প্রাণের বিশ্বব্যাপী বিস্তার। আচ্ছা, এই পর্যন্ত দেখো কি বলতে চেয়েছে। ওই যে ছোট ছোট যে মেয়েরা ছিল তারা তো তাকে ধরেছিল যে একটা গল্পের বই পড়ে শোনানোর জন্য। তো অনুপম এবার নিজে নিজে এবার চিন্তা করতেছে, নিশ্চয়ই এই বাচ্চারা এর কণ্ঠে এই গল্প বহুবার শুনেছে, তারপরেও শুধুমাত্র তাকে এতটা অনুরোধ করছে তার কণ্ঠস্বর শোনার জন্য। কারণ যে এত সুন্দর করে কথা বলে, এত সুন্দর যে বচনভঙ্গি, তার কাছে তার কথা শোনার জন্যই শুধুমাত্র তার কাছে তারা বারবার কি করছিল, অনুরোধ করছিল এই গল্পটি শোনার জন্য। আচ্ছা, এরপরে দেখো পরের স্টেশনে পৌঁছাতেই খাবারওয়ালাকে ডাকিয়া সে খুব খানিকটা চানামুট কিনিয়া লইও। আচ্ছা, খাবারওয়ালাকে দেখে কি কিনে নিল, চানামুট। ঠিক আছে, মেয়েদের সঙ্গে মিলিয়া নিতান্ত ছেলে মানুষের মতো করিয়া কলহাস্য করিতে করিতে অসংকোচে খাইতে লাগিল। আমার প্রকৃতি যে জাল দিয়ে বেড়া, আমি কেন বেশ সহজে হাসি মুখে মেয়েটির কাছে এই চানা এক মুঠো চাহিয়া লইতে পারিলাম না, হাত বাড়াইয়া দিয়ে কেন আমার লোভ স্বীকার করিলাম না। অর্থাৎ মেয়েটা ওই যে খাবারওয়ালাকে দেখে যে চানাচুর কিনে নিল বা চানামুট কিনে নিল,
এবং সে ছোট মানুষদের সাথে মিলেমিশে এমন ভাবে খাচ্ছিল যে তার সামনে যে একটা অপরিচিত একটা মানুষ রয়েছে, একটা বেটা ছেলে রয়েছে, এই সেন্স তার মধ্যে কাজ করছিল না। সে খুব সাবলীল ভাবে খাওয়া দাওয়া করছিল, গল্প সল্প করছিল। তো অনুপমের সেটা দেখে বেশ ভালো লাগলো। তার মনে হচ্ছিল যে কেন আমি নিজের সংকোচ কাটিয়ে আমি মেয়েটির কাছ থেকে একটু বললাম না আমাকে একটু দাও, আমি কেন তাদের সাথে সেই গল্পে যোগ দিতে পারলাম না। তারপরে একটু আফসোস হচ্ছিল, ঠিক আছে। এরপরে দেখো, মা ভালো লাগা এবং মন্দ লাগার মতো দোমনা হইয়াছিলেন। গাড়িতে আমি পুরুষ মানুষ, তবু ইহার কিছু মাত্র সংকোচ নয়, বিশেষত এমন লোভীর মতো খাইতেছে সেটা ঠিক তার পছন্দ হইতেছিল না, অথচ ইহাকে বেহায়া বলিও তার ভ্রম হয় নাই। তার মনে হইলো এ মেয়ের বয়স হইয়াছে কিন্তু শিক্ষা হয় নাই। মা হঠাৎ কারোর সঙ্গে আলাপ করিতে পারেন না, মানুষের সঙ্গে দূরে দূরে থাকায় তার অভ্যাস। এই মেয়েটিকে পরিচয় লইতে তার খুব ইচ্ছা, কিন্তু স্বাভাবিক বাধা কাটাইয়া উঠিতে পারিতেছিলেন না। অর্থাৎ অনুপমের মায়েরও কিন্তু কল্যাণীর কাজ কাম বেশ ভালো লাগছিল, যে একটা মেয়ে এত সুন্দর কথা বলে, এত চঞ্চল। কিন্তু অনুপমের মা আবার কনফিউজড হয়ে যাচ্ছিল যে একটা বেটা ছেলে তার সামনে রয়েছে, একটা ছেলে মানুষ তার সামনে রয়েছে, সে এইভাবে কেন চলাফেরা করছে, সে এভাবে খাচ্ছে। তো একটা ভালো লাগা মন্দ লাগার মধ্যে মা একটু কনফিউজড হয়ে গিয়েছিল, অনুপমের মা। কিন্তু এটাকে সে আবার লোভী বলে মানে ভুল হয় নাই, ঠিক আছে, যে অশিক্ষা বলে ভুল হয় নাই। তখন মায়ের এটা মনে হয়েছিল যে হয়তো এই মেয়ে বড় হয়েছে কিন্তু শিক্ষাটা প্রপারলি সে পায় নাই, বাট মেয়েটা ভালো। আচ্ছা, এমন সময় গাড়ি একটা বড় স্টেশনে আসিয়া থামিল। সেই জেনারেল সাহেবের একদল অনুষঙ্গী সেই স্টেশন হইতে উঠিবার উদ্যোগ করিতেছে। গাড়িতে কোথাও জায়গা নেই, বারবার আমাদের গাড়ির সামনে দিয়ে তারা ঘুরিয়ে গেল। মা তো ভয়ে আড়ষ্ট, আমিও মনের মতো শান্তি পাইতেছিলাম না। অর্থাৎ সেই জেনারেল সাহেবরা একটা বড় স্টেশনে নেমে অনুপমদের কামরাতে উঠতে চাচ্ছিল, ঠিক আছে। গাড়ি ছাড়িবার অল্পকাল পূর্বে একজন দেশি রেলওয়ে কর্মচারী নাম লেখা দুইখানের টিকিট গাড়ির দুই বেঞ্চের শিওরের কাছে, অর্থাৎ গাড়ির দুই বেঞ্চের মাথার কাছে লটকাইয়া দিয়া আমাকে বলিল, এই গাড়ির এই দুই বেঞ্চ আগে হইতেই দুই সাহেব রিজার্ভ করিয়াছে, আপনাদেরকে অন্য গাড়িতে যাইতে হবে। তো অনুপম এবং কল্যাণীরা যেইখানে বসেছিল কি করলো, দেশি স্টেশন মাস্টার এসে কি বললো যে এই দুইটা সিট হচ্ছে আগে থেকে রিজার্ভ, আপনারা অন্য গাড়িতে নেমে যান, এখানে যাওয়া যাবে না, এখানে এখন সাহেবরা এসে বসবে। আমি তো তাড়াতাড়ি ব্যস্ত হয়ে দাঁড়ায় উঠিলাম। মেয়েটি হিন্দিতে বলিল, না আমরা গাড়ি ছাড়িব না। অর্থাৎ ওই যে এই কথা শুনে, স্টেশন মাস্টারের কথা শুনে অনুপম কি করলো, ঝটপট গাড়ি থেকে নেমে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেল। কিন্তু কল্যাণী একটা মেয়ে হয়ে সেখানে প্রতিবাদ করলো যে না, আমরা গাড়ি ছাড়িব না। সে লোকটি রোগ করিয়া বলিল, অর্থাৎ সে বেশ জোর দিয়ে বললো না ছাড়িয়া উপায় নাই, অর্থাৎ ছাড়তেই হবে। কিন্তু মেয়েটি চলিষ্ণতার কোনো লক্ষণ না দেখে, চলিষ্ণতা বলতে গাড়ি থেকে নেমে যাওয়ার কোনো লক্ষণ সে দেখলো না, সে নামিয়ে গিয়ে ইংরেজ স্টেশন মাস্টারকে ডাকে আনিল। সে আসে আমাকে বলিল, আমি দুঃখিত কিন্তু ... অর্থাৎ আরো অনেক কিছু বললো, ঠিক আছে। অর্থাৎ মেয়েটার সাহস দেখো। অনুপম একটা ছেলে মানুষ, সে কি করলো, কথা শুনে সে নেমে যাওয়ার জন্য গুছিয়ে পড়লো। কিন্তু কল্যাণী তো জানে যে এরা চালাকি করছে, কখনো এখানে আগে থেকে রিজার্ভ না, কারণ তারা নিজেরা এখানে উঠেছে। তাহলে কিভাবে আগে থেকে রিজার্ভ থাকে? এই কারণে সে ইংরেজ স্টেশন মাস্টারকে ডেকে এনে বলল। শুনিয়া আমি কলি কলি করিয়া ডাক ছাড়িতে লাগিলাম। মেয়েটি উঠিয়া দুই চোখে অগ্নিবর্ষণ করিয়া বলিল, না আপনি যাইতে পারিবেন না, যেমন আছেন বসিয়া থাকুন। অর্থাৎ অনুপম যাওয়ার জন্য কলিকে ডাকলো তার জিনিসপত্র নেওয়ার জন্য, কিন্তু মেয়েটি আবার বেশ জোর দিয়ে বললো যে আপনি যেতে পারবেন না, এখানে বসে থাকুন। আচ্ছা, বলিয়া সে দাঁড়ের কাছে দাঁড়ায় স্টেশন মাস্টারকে ইংরেজি ভাষায় বলিল, এই গাড়ি আগে হইতে রিজার্ভ করা, এই কথা মিথ্যা কথা। বলিয়া নাম লেখা টিকিটটি খুলিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে দিল। অর্থাৎ দেখো কল্যাণীর সাহস। আর অন্যদিকে কি করেছে, অনুপম কি করছে, গাড়ি থেকে নেমে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল। ইতিমধ্যে আটদলি সমেত ইউনিফর্ম পরা সাহেব দ্বারের কাছে আসে দাঁড়িয়ে আছে, অর্থাৎ যারা গাড়িতে উঠবে তারা হচ্ছে ট্রেনের দরজায় এসে দাঁড়িয়েছিল। গাড়িতে সে তার আসবাব উঠাইবার জন্য আটদলিকে প্রথমে ইশারা করিয়াছিল, তারপরে মেয়েটির মুখে তাকাইয়া তার কথা শুনিয়া ভাব দেখে স্টেশন মাস্টারকে একটু স্পর্শ করিল এবং তাহাকে আড়ালেই গিয়া কি কথা হইল জানি না। অর্থাৎ সে মেয়েটিকে দেখে, আটদলি কিন্তু মেয়েটিকে দেখে বুঝেছিল যে এই মেয়ের মধ্যে একটা অন্যরকম জোর রয়েছে। এখন সবাই যদি খেপে যায়, সবাই মিলে এক হয়ে, তাহলে একটু বিপদ হয়ে যাবে। এই কারণে সে পিছিয়ে আসলো, বললো যে থাক। দেখা গেল গাড়ি ছাড়িবার সময় অতীত হইলে আরেকটা গাড়ি জড়িয়া তবে ট্রেন ছাড়িল, ঠিক আছে। ওই ট্রেনের বগি থাকে না, তার সাথে এক্সট্রা আরেকটা বগি যোগ করে তারপরে একটু দেরি করে ট্রেনটা ছাড়লো।
মেয়েটি তার দলবল লইয়া আবার এক পত্তন চানামুট খাইতে শুরু করিল, আর আমি লজ্জায় জানালার বাহিরে মুখ বাড়াইয়া প্রকৃতির শোভা দেখিতে লাগিলাম। অর্থাৎ অনুপমের এবার লজ্জা লাগলো যে সে একটা ছেলে হয়ে কোনো প্রতিবাদ করতে পারলো না, আর একটা মেয়ে প্রতিবাদ করে তাকে বসিয়ে দিল। কানপুরে গাড়ি আসিয়া থামিল, মেয়েটির জিনিসপত্র বাঁধিয়া প্রস্তুত। স্টেশনে একটি হিন্দুস্তানি চাকর ছুটিয়া আসে ইহাদিকে নামাইবার উদ্যোগ করিতেছিল। আচ্ছা, গাড়ি কোথায় এসে থামলো? কানপুরে এসে থামলো। মা তখন আর থাকিতে পারিলেন না, জিজ্ঞাসা করিলেন তোমার নাম কি? ঠিক আছে, অনুপমের মা আর থাকতে পারলো না, সে তার আড়ষ্টতা কাটিয়ে উঠে সে জিজ্ঞেস করলো যে তোমার নাম কি? মেয়েটি বলিল আমার নাম কল্যাণী। তখন তো তারা অবাক হয়ে গেল, কারণ অনুপম মেয়ে না দেখলেও সে তো মেয়ের নাম জানতো, মেয়ের মাও তো তার নাম জানতো। শুনিয়া মা এবং আমি দুজনে চমকিয়া উঠিলাম। তোমার বাবা, মানে জিজ্ঞেস করলো তোমার বাবা কি করে? তিনি এখানকার ডাক্তার, তার নাম শম্ভুনাথ সেন। ঠিক আছে, তারপরে সবাই নামিয়ে গেল। এবার তারা তো বুঝে গেল যে এই সেই কল্যাণী যার সাথে অনুপমের বিয়ে ঠিক হয়েছিল। মামার নিষেধ অমান্য করিয়া মাতৃ আজ্ঞা ঠেলিয়ে তারপরে আমি কানপুরে আসিয়াছি। অর্থাৎ অনুপমকে দেখার, কল্যাণীকে দেখার পর অনুপমের মধ্যে যে জড়তার, কল্যাণীর যে সাহসিকতা, সেটা দেখে অনুপমের মধ্যে যে আড়ষ্টতা ছিল সেটা সে কাটিয়ে উঠলো। সে মামার আদেশ অমান্য করে, মায়ের আদেশ অমান্য করে সে কলকাতা থেকে কানপুরে চলে এসেছিল। কল্যাণীর বাপ এবং কল্যাণীর সঙ্গে দেখা হইয়াছে। হাত জোর করিয়া মাথা হেট করিয়াছি। শম্ভুনাথ বাবু হৃদয় গলিয়াছে। কল্যাণী বলে আমি বিবাহ করিব না। অর্থাৎ অনুপম আবার অনুরোধ করেছিল যে দয়া করে আরেকবার বিয়ের প্রস্তুতি নেন, আমি কল্যাণীকে বিয়ে করতে চাই। কিন্তু শম্ভুনাথ সেনের মন গললেও কল্যাণীর মন কিন্তু গলেনি। সে বললো যে না, আমি বিয়ে করব না। আমি জিজ্ঞেস করিলাম কেন? অনুপম জিজ্ঞেস করলো কেন বিয়ে করবে না? সে বলিল মাতৃ আজ্ঞা। ঠিক আছে, কল্যাণী বললো মাতৃ আজ্ঞা। এবার অনুপম মনে মনে বললো কি সর্বনাশ, এ পক্ষেও মাতুল আছে নাকি? অর্থাৎ এই অনুপমের মতো এরও কি মাতুল রয়েছে? তারপরে বুঝিলাম মাতৃভূমি আছে, অর্থাৎ কল্যাণী মাতৃ আজ্ঞা বলতে মাতৃভূমিকে বোঝানো হয়েছে, অনুপমের মতন মা বা মামার আদেশের কথা বোঝায়নি। সেই বিবাহ ভাঙার পর হইতে কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করিয়াছে। ঠিক আছে, কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করিয়াছে। কিন্তু আমি আশা ছাড়িতে পারি না, সেই সুরটি যে আমার হৃদয়ের মধ্যে আজও বাজিতেছে, সে যেন কোনো ওপারের বাঁশির আমার সংসারের বাহির হইতে আসিল, সমস্ত সংসারের বাহিরে ডাক দিল। আর সেই যে রাত্রির অন্ধকারের মধ্যে আমার কানে আসিয়াছিল জায়গা আছে, সে যে আমার চিরজীবনের গানের ধোঁয়া রহিল। তখন আমার বয়স ছিল 23। এই যে দেখো, তখন আমার বয়স ছিল 23 বিয়ের সময়, এখন হইয়াছে 27। এখনো আশা ছাড়ি নাই, কিন্তু মাতুলকে ছাড়িয়েছে নিতান্ত এক ছেলে বলিয়া মা আমাকে ছাড়িতে পারেন নাই। অর্থাৎ কল্যাণী তো না করে দিল। মাতুল মানে হচ্ছে মা, মামা, অর্থাৎ মা সম্পর্কিত যেসব আত্মীয় স্বজন সেটাকে বলা হয় মাতুল। ঠিক আছে, যেমন মা, মামা, খালা, মামা, মানে এই টাইপের মা সম্পর্কিত, মামা বাড়ি সম্পর্কিত। আচ্ছা, এখানে দেখো সে কল্যাণী তো অস্বীকার করলো যে না বিয়ে করবো না, তারপরে অনুপম ফিরে যায়নি, সে কানপুরে কল্যাণীর আশপাশেই থেকে গেল। তার কাছে ওই যে একবার শুনেছিল জায়গা আছে সেই স্টেশনে, সেই রেলগাড়িতে, ওইটাই তার কানের কাছে সব সময় বাজতো। তার ভাল লাগা এতটাই ছিল যে সে মা, মামা সবাইকে ছেড়ে কানপুরেই বসবাস করলো স্থায়ীভাবে। অবশেষে তার মধ্যে কিন্তু একটা ব্যক্তিত্ব জাগলো। তো মামা তো বাদ গেল গা, কিন্তু মা হচ্ছে নিতান্তই একটাই ছেলে, এই কারণে মা অনুপমকে ছাড়তে পারলো না। ঠিক আছে, তোমরা মনে করিতেছ আমি বিবাহের আশা করি, অর্থাৎ অনুপম যে কানপুরে থাকতেছে তোমরা মনে করছো বিয়ের জন্য সে ওখানে আছে? কোনো কালেই না। আমার মনে আছে কেবল সে একটি রাত্রির অজানা কণ্ঠে সুরের, মধুর সুরের আশা জায়গা আছে, নিশ্চয় আছে, নইলে দাঁড়াবো কোথায়? তাই বৎসরের পর বৎসর যাই, আমি এইখানেই আছি। দেখা হয় সেই কণ্ঠ শুনি, যখন সুবিধা পাই কিছু তার কাজ করিয়া দিই, আর মন বলে এই তো জায়গা পাইয়াছি। ওগো অপরিচিতা, তোমার পরিচয় শেষ হইলে না, শেষ হইবে না, কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাইয়াছি। অর্থাৎ অনুপম বিয়ের আশা করে ওখানে আছে সেটা না, সে শুধুমাত্র একটু কল্যাণীর কাছাকাছি থাকতে চেয়েছিল, কল্যাণীর মনে একটু জায়গা চেয়েছিল। তো কল্যাণীরও একটু মন নরম হয়েছিল, কিন্তু বিয়ে আর করে নাই। কল্যাণী যেহেতু মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করেছিল, যে কোনো প্রয়োজনে অনুপম তার কাজ করে দিত, তখন অনুপমের মনে হতো এই তো আমি জায়গা পেয়েছি। ঠিক আছে, তো পরিশেষে কিন্তু কল্যাণীকে অনুপম এই যে অপরিচিতা বলেই কিন্তু সম্ভাষণ করেছে। ঠিক আছে, অপরিচিতা, অপরিচিতা বলেই ডেকেছে। তো এই ছিল হচ্ছে
আমাদের অপরিচিতা গল্প। এখন তোমরা জানো অপরিচিতা গল্পটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, মাস্ট প্রশ্ন আসবে। আর এমসিকিউ তো তোমরা জানো সম্পূর্ণ সিলেবাসের প্রত্যেকটা জায়গা থেকে এমসিকিউ আসবে, কোন লাইন থেকে আসবে তোমরা জানো না। তো অপরিচিতা গল্প থেকে কিন্তু প্রচুর ইনফরমেশন রয়েছে, একদম মুখস্থ করে ফেলবা, ঠিক আছে, পড়তে পড়তে। তোমরা কি করবে, এই অপরিচিতা গল্পটা 5 বার পড়া কোনো ব্যাপার না, A to Z জাস্ট 5 বার তুমি রিডিং পড়বা, তারপরে তুমি দেখো যে তুমি এইটা এমনিই তোমার সবকিছু মনে থাকবে, ঠিক আছে। এমন ভাবে পড়বা যে একটা লাইনের প্রথম অংশটুকু পড়লে যেন তুমি বাকি অংশটুকু বলে দিতে পারো, একদম এরকম মুখস্থ, একদম লাইন বাই লাইন তো আর মুখস্থ করা যায় না, বাট লাইনগুলো যেন মুখস্থ হয়, যে প্রথম অংশ বললাম একটা লাইনের বাকিটুকু তুমি বলে দিতে পারবা। এখন তোমরা জানো অপরিচিতা গল্পে কারো কোনো অসুবিধা রয়েছে কিনা। আমরা হচ্ছে এই শব্দার্থগুলো কিন্তু অলরেডি পড়ানোর সময় বলে দিয়েছি, এই কারণে আমি আবার আলাদা করে তোমাদেরকে পড়াচ্ছি না, বাট তোমরা অবশ্যই পড়বে। তোমরা যেন আপু আলাদা করে বলে নাই বলে তোমরা আবার এটাকে বাদ দিয়ে দিও না, ঠিক আছে। কারো কোনো অসুবিধা আছে কিনা জানাও, আমি তোমাদের কমেন্ট দেখছি এবং আমি এখানে পড়াতে থাকছি, তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা ক্লিয়ার কিনা। আচ্ছা, অপরিচিতা গল্পটি প্রথম প্রকাশিত হয় 1321 বঙ্গাব্দে, ইংরেজি 1914 সালের প্রমোদ চৌধুরী সম্পাদিত সবুজ পত্র পত্রিকার কার্তিক সংখ্যায়। এই লাইনটা একদম ঠোঁটস্থ থাকবে সবার, একদম ঠোঁটস্থ থাকবে যে সবুজ পত্র কে সম্পাদনা করেছে, প্রমোদ চৌধুরী। এই প্রশ্নটা খুব আসে। প্রমোদ চৌধুরী সম্পাদিত সবুজ পত্র পত্রিকার কার্তিক সংখ্যায় অপরিচিতা প্রথম প্রকাশ পেয়েছিল, তখন বাংলা সাল ছিল 1321 আর ইংরেজি সাল ছিল 1914। প্রথম গ্রন্থভুক্ত হয় রবীন্দ্র গল্প সংকলন গল্প সপ্তকে, ঠিক আছে, এবং পরে গল্পগুচ্ছের 3য় খণ্ডে 1927 সালে। প্রথমে তো এই যে পত্রিকায় প্রকাশিত হলো, তারপরে কি করলো, প্রথমে একটা বইয়ের অন্তর্ভুক্ত করলো অপরিচিতা, সেই বইয়ের নাম ছিল হচ্ছে গল্প সপ্তক। এরপরে পরবর্তীতে গল্পগুচ্ছের যে 3য় নাম্বার খণ্ড ছিল সেইখানে হচ্ছে অপরিচিতা ছিল। 3য় নাম্বার খণ্ড বলতে গল্পগুচ্ছ কিন্তু একটাই বই, কিন্তু আর ভেতরে খণ্ড খণ্ড রয়েছে। গল্পগুচ্ছ কিন্তু একটাই বই, অখণ্ড একটা বই। লেকচার শিট দিবেন না? হ্যাঁ অবশ্যই শিট আপলোড দিব, কেন দিব না, প্রত্যেকটা যা পড়াবো তারই শিট দিব। এরপরে দেখো অপরিচিতা গল্পে অপরিচিতা বিশেষণের আড়ালে যে বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী নারীর কাহিনী বর্ণিত রয়েছে তার নাম কল্যাণী। অর্থাৎ কল্যাণীর বৈশিষ্ট্য হচ্ছে বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী। অমানবিক যৌতুক প্রথার নির্মম বলি হয়েছে এমন নারীদের গল্প ইতোপূর্বে রচনা করেছিলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ 19 শতকে গিয়ে কি করেছিলেন, একটু আধুনিক রচনা করেছিলেন, যে দেখো যৌতুক প্রথার জন্য বিয়ে শাদী ভেঙে গিয়েছে, করুণ পরিণতি হয়েছে, এই টাইপের গল্প রবীন্দ্রনাথ লিখেছিলেন। কিন্তু সেই যুগে দাঁড়িয়ে এরকম একটা গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কিন্তু একটা অবিস্মরণীয় ব্যাপার ছিল। কিন্তু এই গল্পে প্রথম যৌতুক প্রথার বিরুদ্ধে নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধের কথা শোনালেন তিনি। এই গল্পে পিতা শম্ভুনাথ সেন এবং কন্যা কল্যাণীর প্রাগ্রসর চিন্তা, আচ্ছা বইয়েও কি প্রাগ্রসর রয়েছে নাকি এটা হচ্ছে স্লাইডে ভুল তুলেছে, কি হবে একটু জানাইও তো। আর সবাই পড়ানোর সময় বই নিয়ে বসো তো, ডিসকাশন গ্রুপে দিয়ে না না, ডিসকাশন গ্রুপে কেন দিব, ডিসকাশন গ্রুপে দিলে তো অনেক কথায় ওইটা উপরে চলে যায় আর মনে থাকে না। তোমাদের যেখানে দেওয়া হয় লিংক তো সবার কাছে রয়েছে, গুগল ড্রাইভে আপলোড করে দেওয়া হবে। আচ্ছা, সমাজে গেড়ে বসে ঘৃণ্য যৌতুক প্রথা প্রবল প্রতিরোধের সম্মুখীন হয়েছে। অর্থাৎ শম্ভুনাথ সেন এবং তার কন্যা কল্যাণী দুইজন মিলে যৌতুক প্রথার বিরুদ্ধে শুধুমাত্র প্রতিরোধ করে তোলেননি, সেই সময় দাঁড়িয়ে একটা মেয়ে হয়ে বিয়ে ভেঙে দিল, মেয়ের বাবা হয়ে মেয়ের বিয়ে ভেঙে দিল এবং মেয়ে আর বিয়ে করলো না, মেয়েদের শিক্ষার জন্য কাজ করলো। কতটা আধুনিক চিন্তা চেতনা ছিল। পিতার বলিষ্ঠ প্রতিরোধ এবং কন্যা কল্যাণী দেশ চেতনায় ঋদ্ধ ব্যক্তিত্বের জাগরণ ও তার অভিব্যক্তি গল্পটির সার্থক ও সাফল্য মণ্ডিত। অর্থাৎ এই দুইজনের যে কথোপকথন
দুইজনের যে কথোপকথন সেই জিনিসটার যে একটা সার্থকতা, এই দুইজনের কর্মকাণ্ডের সার্থকতা, সেটাই এই গল্পে তুলে ধরা হয়েছে। অপরিচিতা উত্তম পুরুষের জবানিতে লেখা, ভেরি ইম্পর্টেন্ট। অপরিচিতা উত্তম পুরুষের জবানিতে লেখা, অনুপমের জবানিতে লেখা। গল্পের কথক অনুপম 20 শতকের দ্বিতীয় দশকেরই সেই বাঙালি যুবক যে বিশ্ববিদ্যালয়ের উচ্চতর উপাধি অর্জন করে ব্যক্তিত্বহিত পরিবারতন্ত্রের কাছে অসহায় পুতুল মাত্র, ঠিক আছে। 20 শতকের প্রথম দিকে কি করেছে, সে বিশ্ববিদ্যালয়ের হায়ার ডিগ্রি অর্জন করেছে, তারপরেও সে ছিল একটা এক কথা একটা ব্যক্তিত্বহীন একটা মানুষ, একটা পুতুল মাত্র, তার কোনো কিছুর মূল্যায়ন করা হতো না। তাকে দেখলে মনে হয় সে যেন মায়ের কোল সংলগ্ন শিশু, অর্থাৎ মায়ের কোলের বাচ্চা। তারই বিয়ে উপলক্ষে যৌতুক নিয়ে নারীর চরম অবমাননা কালে শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানে অসম্মতি গল্পটির শীর্ষ মুহূর্ত। তাহলে শম্ভুনাথ সেনের কন্যা দানের যে অসম্মতি, সেটাই হচ্ছে এই গল্পটার শীর্ষ মুহূর্ত, ঠিক আছে। এই গল্পের ক্লাইম্যাক্স মোমেন্ট হচ্ছে এটাই। অনুপম নিজের গল্প বলতে গিয়ে ব্যঙ্গার্থে জানিয়ে দিয়েছে সেই অঘটন সংঘটনের কথাটি। বিয়ের লগ্ন যখন প্রস্তুত, তখন কন্যার লগ্নভ্রষ্ট হওয়ার লৌকিকতাকে অগ্রাহ্য করে শম্ভুনাথ সেনের নির্বিকার অথচ বলিষ্ঠ প্রত্যাখ্যান নতুন এক সময়ের আশু আবির্ভাবকেই সংকেত বহ করে তুলেছে। আশু আবির্ভাব বলতে, আশু বলতে শুভ, ঠিক আছে। যে মেয়ের আর পিছিয়ে থাকবে না, মেয়ের বিয়ে যদি ভেঙে যায় ছেলের বিয়েও তো ভাঙবে, তাইলে ছেলের বিয়ে ভাঙলে কিছু হবে না, মেয়ের বিয়ে ভাঙলেই কেন এত সবকিছু হয়ে যায়। তো সেই জায়গা থেকে তাদের যে একটা প্রতিবাদ, সেটা তুলে ধরা হয়েছে। আচ্ছা, এরপরে দেখো কর্মীর ভূমিকায় বলিষ্ঠ ব্যক্তিত্বের জাগরণের মধ্য দিয়ে, আচ্ছা প্রাগ্রসর মানে আমি তোমাদেরকে একটু পরে জানিয়ে দিব, ঠিক আছে। আমি একটু পরে জানিয়ে দিব, আমি এই মুহূর্তে এটা তোমাদেরকে বলতে পারছি না, কারণ আমি শিওরই হতে পারছিলাম না যে এটা কি এখানে ঠিক আছে কিনা। কর্মীর ভূমিকায় বলিষ্ঠ ব্যক্তিত্বের জাগরণের মধ্য দিয়ে গল্পের শেষাংশে কল্যাণীর সূচি শুভ আত্মপ্রকাশ ও ভবিষ্যতে নতুন নারীর আগমনের ইঙ্গিত পরিসমাপ্ত। নতুন নারীর আগমনের ইঙ্গিত কেন পরিসমাপ্ত? কারণ সে মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করেছিল, অর্থাৎ সে মেয়েদেরকে শিক্ষিত করবে, মেয়েদেরকে ব্যক্তিত্ব সম্পন্ন করবে, তাহলে আর মেয়েরা পিছিয়ে থাকবে না, নতুন একটা যুগের সূচনা হবে। এই নতুন এবং শুভ যুগের যে সূচনা, সেটাই হচ্ছে সূচি শুভ্র। অপরিচিতা মনস্তবে ভেঙে পড়ে ব্যক্তিত্বহীন যুবকের স্বীকারোক্তির গল্প। তার পাপস্খলনের অকপটে কথা বলা, অনুপমের আত্মবিবৃতির সূত্র ধরে গল্পের নারী কল্যাণে অসামান্য হয়ে উঠেছে, অর্থাৎ অনুপমের নিজের ভাষাতেই কল্যাণীকে বিশেষভাবে স্থাপন করা হয়েছে। গল্পটিতে পুরুষতন্ত্রের অমানবিকতার স্ফুরণ যেমন ঘটেছে, একই সঙ্গে পুরুষের ভাষায় নারীর প্রশস্তিও কীর্তিত হয়ে উঠেছে উচ্চ কণ্ঠে। অর্থাৎ এই গল্পে পুরুষ দ্বারা নারী যেমন একটু নিগৃহীত, একটু ছোট করে দেখা হয়েছে, আবার সেই পুরুষের কথাতেই সেই নারীকে খুবই স্পেশাল ভাবে আমাদের সাথে তুলে ধরা হয়েছে, ঠিক আছে। এই কারণে বলা হয় অপরিচিতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের খুবই উল্লেখযোগ্য এবং খুবই সুন্দর একটা আধুনিক চিন্তা চেতনার একটা ছোট গল্প। তাহলে এই ছিল হচ্ছে অপরিচিতা গল্প। তোমাদের তাহলে গল্প শেষ হলো তিনটা, তাই না? বিলাসী গতকাল যেটা পড়িয়েছি, আজকে এটা শেষ হলো, তাহলে তিনটা গল্প তোমাদের শেষ হলো। তোমাদের কবিতা বাকি রয়েছে এখনো তিনটা, ঋতু বর্ণন, তারপরে হচ্ছে পদ্মা এবং প্রত্যাবর্তনের লক্ষণা কি জানি এরকম একটা। আচ্ছা যাই হোক, এই তিনটা তোমাদের বাকি রয়েছে। আর গল্প আরো বাকি রয়েছে নেকলেস, তারপরে সাহিত্যের খেলা। আচ্ছা কোনটা পড়ানো যায় দেখবো। পাপস্খলন মানে হচ্ছে পাপ স্খলন করা, ঠিক আছে, পাপ মুক্ত করা। কোনো একটা ভুল করেছি, সেই ভুল আমি শুধরে নিলাম, সেই ভুলটা আমি স্বীকার করে নিলাম, এটাই হচ্ছে পাপস্খলন। তাহলে কারোর কোনো অসুবিধা আর নেই? তোমরা সবাই ক্লিয়ার বলেছো, তাইলে একটু রেস্ট করো তোমরা। 8:30 থেকে আবার তোমাদের হচ্ছে আমি কবিতা পড়াবো। আচ্ছা
যুক্তিবিদ্যা সাবজেক্ট রয়েছে কিন্তু অনেক কঠিন লাগে। যুক্তিবিদ্যা অনেক ইজি একটা সাবজেক্ট। আমার নিজের অনেক আফসোস হচ্ছে যে আমি নিজের সময় করে তোমাদেরকে এতগুলা কোর্স, আসলে কি জানো, একটা বাংলা তো আমি তোমাদের পড়াচ্ছি, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, এই একটা কোর্সের পেছনে অনেকটা সময় দিতে হয়, অনেক সময় দিতে হয়। এর স্লাইড রেডি করা, এর হচ্ছে লেকচার শিট রেডি করা, আবার একটা জিনিস পড়াইতে গেলে কিন্তু নিজে আগে পড়ে আসতে হয়, ঠিক আছে? না পড়ে এসে কিন্তু কাউকে পড়ানো যায় না। তোমরা অবাক হবে, আমি তো তোমাদের স্টেজ পার করে এসেছি, তারপরেও তোমাদেরকে পড়ানোর আগে সেই জিনিস কিন্তু আমি আবার মুখস্থ করে পড়ে একদম সবকিছু ইয়া করে আসি, যাতে আমার কোনোটা ভুল না হয়ে যায়। কারণ আমি দায়বদ্ধ তোমাদের কাছে একটা ভালো ক্লাস উপহার দেওয়ার জন্য, তাই না? তো সেইখানে দাঁড়িয়ে আবার আমি আরেকটা কোর্স তোমাদের জন্য আনতে যাচ্ছি, বা আরেকটা সাবজেক্ট তোমাদের জন্য শুরু করতে যাচ্ছি, জিওগ্রাফি। একজন জিওগ্রাফি কিন্তু আবার বাংলা যেমন একটা গল্প শেষ করে দিলাম, বাট জিওগ্রাফি বা আদার সাবজেক্টের অধ্যায়গুলো অনেক বড় হয়ে থাকে। যুক্তিবিদ্যা অনেক বড় বড় অধ্যায়, মানে বেশ বড় অধ্যায়, শেষ করাটা অনেক টাফ এরকম ভাবে যদি আমি পড়াই। তো এই কারণে আমি সময় দিতে পারছি না, বাট অনেক সহজ। যুক্তিবিদ্যা বলো, জিওগ্রাফি বলো, আর পৌরনীতি বলো, যাই বলো না কেন, প্রত্যেকটা সাবজেক্টই সহজ। কিন্তু আমি যদি, আমার নিজের আফসোস হচ্ছে কেন আমি সবাই বের করতে পারছি না। তো যাই হোক, তোমরা একটু ধৈর্য ধরো, ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো কিছুই আছে। পড়ার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, কোনো কিছুই কঠিন না, ঠিক আছে? আমি বুঝবো, আমি এই জিনিসটা বুঝে উঠবো, এই মেন্টালিটি নিয়ে যদি পড়তে বসো তাহলে তুমি বুঝবে। তো এই পর্যন্তই, তোমরা ভালো থাকো আর একটু রেস্ট করো। একটু পরেই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, আমি তোমাদের একটা কবিতা পড়াবো, ঠিক আছে? 8:30টার ক্লাসে একটা কবিতা পড়াবো। তাইলে আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।